সাম ইম্পর্টেন্ট কনজাকশনের পার্ট টু দুইটা আলাদা আলাদা করছি, যাই হোক পার্ট টু ব্যাপারে আলোচনা করব। আরও কিছু কনজাকশন আছে সিন্স আর ওয়াইলের পরে, যেরকম অলদো। অলদো হচ্ছে একটি অর্থে ব্যবহার করা হয়, যেমন দুটি বিষয়ের একটিকে ছাড় দিয়ে অপরটির উপর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অলদো মানে কি যদিও, অলদো মানে হচ্ছে যদিও দুটি বিষয়ের একটিকে ছাড় দিয়ে অপরটির উপর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অলদো ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে করো তোমার দুইজন গার্লফ্রেন্ড, তুমি একটাকে ছাড় দিয়ে আরেকটার উপরে বেশি গুরুত্ব দাও, সেটা হচ্ছে তখন হচ্ছে অলদো ব্যবহার করতে হবে। তো অলদো যেরকম উদাহরণ দিই, যদি অলদো ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ ইনক্রিজিং, no one is doing anything about it। ঠিক আছে, একটা জিনিস দেখো, আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি, কোনটাকে ছাড় দিচ্ছি। আমরা জানি যে আমাদের ঢাকা সিটি ট্রাফিক ইনক্রিজিং হচ্ছে, কিন্তু এটাকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি, মানে গুরুত্ব দিচ্ছি ইনক্রিজিং বার্তা আছে, কিন্তু গুরুত্ব দিচ্ছি না হচ্ছে নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট, কেউ কিছুতেই কিছু করছে না। আ সলিড, ইটস molecular structure is that of liquid, although glass is for all practical purposes. A solid, its molecular structure is that of liquid, although glass is for all practical purposes. এরকম করে আমরা কিন্তু উদাহরণগুলো দিতে পারবো, মানে অলদোর ক্ষেত্রে যদিও এরকম হতে পারে, কিন্তু তারপরও এরকম হয়, মানে যদিও তুমি তোমার মাকে ভালোবাসো, মানে আমি একটা বাংলা উদাহরণ দিই, যদিও তুমি তোমার মাকে ভালোবাসো তবুও তার কথার কোনো গুরুত্ব দাও না, ব্যাপারটা এরকম। অলদো সেরকম ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এরপরে অ্যাজ কয়েকটি অর্থে ব্যবহার করা যায়, যেরকম হচ্ছে কারণ বর্ণনা করতে অ্যাজ ব্যবহার করা হয়, কারণ ব্যবহার করতে, তখন এর অর্থ হয় যেহেতু। যেরকম যদি বসাই, অ্যাজ দি সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। যেহেতু সূর্য আলো দিচ্ছে, তাহলে আমি কি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাইরে যাব। তো ঝলমল করছে, বাইরে অনেক রৌদ্র ঝলমল, আমি সিদ্ধান্ত নিলাম যে বাইরে ঘুরতে যাব। তো এরকম ক্ষেত্রে অ্যাজ কারণটা কি, রোদ পড়ছে আমি বাইরে ঘুরতে যাব, কারণটা হচ্ছে রোদ পড়া। ঠিক আছে, বৃষ্টি পড়লে যাইতাম না আর কি। এরপরে কি, সময় প্রকাশ করতে দুটি ঘটনা যখন একই সাথে ঘটে তখন অ্যাজ ব্যবহার করা হয়। সময় প্রকাশ করতে দুইটি ঘটনা যখন একই সাথে ঘটে তখন অ্যাজ ব্যবহার করা হয়। তো এরকম দেখা যায় যে অ্যাজ দি ডে ওয়েন্ট অন the weather got worse. Okay, as the day went on the weather got worse. তারপরে আবার ব্যবহার করা, প্লিজ ডু এক্স্যাক্টলি অ্যাজ ইউর ডক্টর সেইস। এগুলো এক সময় ঘটছে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যান্ড আর বাট দি, অ্যান্ড বাট হচ্ছে দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয়, যেরকম, কিন্তু দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে বাট ব্যবহার করা হয়। অ্যান্ড হচ্ছে দুটি সমজাতীয় বিষয়কে একত্রিত করতে অ্যান্ড ব্যবহার করা হয়, আর বাট হচ্ছে দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে বাট ব্যবহার করা হয়। বিপরীত বিষয় কিন্তু যুক্ত করব, যেরকম এই যে হি ইজ অনেস্ট অ্যান্ড লিডস আ ভেরি সিম্পল লাইফ। ঠিক আছে, এটা দুটি সমজাতীয় বিষয়। হি ইজ অনেস্ট বাট ওভারলুকস ডিসঅনেস্টি অফ আদার্স। টিল
টিল আনটিল কোথায় কি ব্যবহার করব? টিল বা আনটিল হচ্ছে টিল আনটিল মানে হচ্ছে যতক্ষণ না। টিল আনটিল মানে কি? যতক্ষণ না, যতক্ষণ না। শব্দ দুটি টিল হচ্ছে পর্যন্ত, আচ্ছা টিল অর্থ কিন্তু পর্যন্ত। শব্দ দুটির অর্থ একই, আবার মানে যতক্ষণ না, এই দুটাই ব্যবহার করা যায় শব্দ দুটি। আনটিল শব্দটি টিলের চেয়ে অধিকতর ফর্মাল। আনটিল শব্দটি কিন্তু টিলের চেয়ে অধিকতর ফর্মাল। আনটিল ব্যবহার করা যায় ভালো ভালো জায়গায়। তো টিল বা আনটিল শব্দ দুটি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এরা যে ক্লোজে যুক্ত থাকে সেই ক্লোজে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার হয় না। যেরকম যদি দেখো, ডু নট লিভ আনটিল আই কেম। একটা জিনিস ভালো মতো লক্ষ্য করো, আনটিল আই কেম একটা জিনিস কি জানো, আমরা পরেরটার সাথে যুক্ত বলি না, আমরা কোনো কনজাংশনকে যুক্ত করলে সেটা হচ্ছে পরের সেন্টেন্সের সাথে যুক্ত বলি। তো আনটিল আই কেম, আনটিলের পরে কি দেখা যাচ্ছে কোনো এই যে নেগেটিভ ওয়ার্ড? না, আনটিলের কারণে। এরপরে হচ্ছে আই শ্যাল নট বি অ্যাট পিচ টিল ইউ প্রমিস মি দিস। আগে শ্যাল নট বসছে, টিলের পরে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড বসেনি। এগুলো খেয়াল রাখতে হবে, টিল আনটিল কীভাবে কোথায় ব্যবহার করবো, আর অর্থ জানতে হবে। টিল আনটিল মানে কি? যতক্ষণ না। ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ কীভাবে ব্যবহার করবো? নো সুনার দেন, নো সুনারের পর কিছু বসে তো আবার দেন বসে না, এর বিকল্প হিসেবে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। কি একটা মজার! তুমি নো সুনার তারপরে একটা কিছু বসে হ্যাড বসে না, এই যে এটার বিকল্প হিসেবে হ্যাড না দেন, দেন, এইটার বিকল্প হিসেবে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারো। অ্যাজ সুন অ্যাজ মানে কি? অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র ব্যবহার। অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয় এবং উভয় অংশে একই টেন্স ব্যবহার করা হয়। উভয় অংশে একই টেন্স ব্যবহার করব। যেরকম যদি বলি আই ওপেন দি ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দি বেল। দেখছো, এখানে পাস্ট, এখানেও পাস্ট। তার মানে আই ওপেন দি ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার দি বেল। তারপরে অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড অ্যাট দি স্টেশন, পরেরটায় কী বসছে? দি ট্রেন কাম। এখন ভাববো না এই কাম বসছে কী জানি ভার্ব ওয়ান না, অ্যারাইভড কাম। ওয়েট, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে কেম হবে। ওকে, সরি, এটা তো ভার্ব টু বসছে, আমি অবাক হয়ে গেলাম, এটা আবার কাম আসলো কোথা থেকে? ভার্ব টু। তো বলছে না যে আসল কথাটা কি, দুইটা টেন্স কিন্তু উভয় অংশেই টেন্স একই হবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। এখানে কাম বসায় দিছে আর এখানে ভার্ব টু দিচ্ছি, তাহলে তো গেছে আমার উত্তর। আন্ডা পাবো পরে। পরীক্ষার হলে অনেক কিছু মেনটেন করতে হয়, সময় মেনটেন করতে গিয়ে অনেকে ভুল দিয়ে দেয়, হয়ে গেল কাজ। ভুল দিলে তো ওই মার্ক কাটাই, তাই একটু খেয়ালের সাথে সবসময় লিখতে হয়। এখন হচ্ছে নট অনলি, তারপরে এখানে কিছু বসবে, কোনো শব্দ বসবে, নাউন বসবে, অন্য কিছু শব্দ বসার পরে বাট অলসো, নট অনলি বাট অলসোর কাজটা কি? ব্যক্তি বা বস্তুর একাধিক গুণ বা দোষকে গুরুত্বের সাথে তুলে ধরতে নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে। একটা পেনের গুণ বা দোষ গুরুত্বের সাথে সেটা যদি আমি তুলে ধরি, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো ব্যবহার করা হবে তখন। যেমন যদি এই যে হি অ্যাট, এখানে কিন্তু ব্যক্তির কোনো গুণ বা দোষ ধরবো। হি অ্যাট নট অনলি পিৎজা বাট অলসো দি কেক। সে শুধু পিৎজাই খায় না, সে কেকও খায়। সো ব্যাপারটা এরকম, তুমি শুধু পিৎজা খাও, তুমি কেকও খাও। সো তখন কি নট অনলি বাট অলসো।
এরপরে হি ইজ নট অনলি এ লায়ার বাট অলসো থিফ, দোষ ধরছে দেখছো, সে শুধু মিথ্যাবাদী না, সে একজন চোরও, নট অনলি বাট অলসো। তারপরে অর, অরের ব্যবহারটিকে, অর মানে হচ্ছে নতুবা, অর মানে কি নতুবা, অর মানে হচ্ছে নতুবা, সরি এই ন লিখছি কীভাবে দেখছো, অর হচ্ছে মানে হচ্ছে নতুবা, অর বিকল্প বা ফলাফলে অন্য কিছু ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করতে ব্যবহার করা হয়। বিকল্প বা ফলাফলের অন্য কিছু ঘটতে পারে সেটার আশঙ্কা যদি প্রকাশ করো তাহলে অর ব্যবহার করতে হবে। যেরকম ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেইল ইন দি এক্সামিনেশন, ওকে ফেল করছে না, কিন্তু ওকে একটা হিন্ট দিছে যে তুমি বেশি বেশি পড়াশোনা মানে পরিশ্রম করো, না হলে বা নতুবা, এর জন্যই তো এটার অর্থ নতুবা তুমি পরীক্ষায় ফেল করবে। যাই হোক, ডু অর ডাই, কী করতে হবে, করো না হলে মরো, করো নতুবা মরো, বাহ কত সুন্দর কথা, করো না হলে মরো, ডু অর ডাই। কত বড় একটা মানে তিনটা শব্দে কত বড় একটা কি জানি ইয়া দেয়, এটাকে কী বলে জানি বলে গেছি। তোমাকে থ্রেড দিচ্ছে, আমি তোমাকে থ্রেড দিলাম, ডু অর ডাই, করো নাইলে মরো। এরপরে সো দ্যাটের বিষয়টা কি, সো দ্যাট অর্থ এমনভাবে, সো দ্যাট অর্থ এমনভাবে যে, এইটার অর্থ আসে এমনভাবে, আর এটা হচ্ছে যে একসাথে থাকলে এরকম একটা অর্থ আসে এমনভাবে। এমনভাবে যে যেরকম দেখো এগুলা, আই ওয়াজ সো স্লিপি দ্যাট আই কুডন্ট কিপ মাই আইস ওপেন। ওকে, সো এমনভাবে যে আমার ঘুম আসছে এমনভাবে যে আমি আমার চোখ খুলে রাখতে পারতেছি না, এই যে সো যে মানে দ্যাট এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ইন কেস বা ইফ, ওকে, ইন কেস ব্যবহার করব বা ইফ কিভাবে ব্যবহার করব সেটা। ইন কেস বা ইফ হচ্ছে পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে ইন কেস, যদি এবং ভবিষ্যৎ সম্ভাবনা বা অনুমান করতে ইফ ব্যবহৃত হয়, ঠিক আছে। মানে হচ্ছে ইন কেস হচ্ছে যদি অর্থে, ইন কেস কি যদি, ইফ কি ভবিষ্যৎ সম্ভাবনা বা অনুমান কিছু একটা বা ভবিষ্যৎ সম্ভাবনা এরকম কিছু একটা থাকবে, তখন হচ্ছে ইফ মানেও কিন্তু যদি, কিন্তু অনুমানের ক্ষেত্রে ব্যবহার করব, বা সম্ভাবনা ভবিষ্যৎ সম্ভাবনা এরকম কিছু ক্ষেত্রে ইফ থাকবে। যেরকম কি উদাহরণে বলা যায়, আই উইল ওপেন দি আমব্রেলা ইফ ইট রেইনস, যদি বৃষ্টি পড়ে তাহলেই কিন্তু আমি আমার আমব্রেলা খুলবো, নাইলে শুধু কেন আমব্রেলা খুলবো। মাঝে মধ্যে ওই স্কুলে ছাতা নিয়ে গেলে দেখা যায় বৃষ্টি পড়ে না, কি একটা ভাগ্য, আর যদি না নিয়ে যাও তখনই ঝুপঝাপ বৃষ্টি শুরু হয়। আমাদের অনেকেরই মন মস্তিষ্কতে এটা ঢুকে আছে, সত্যি আমার ক্ষেত্রেও এরকম হয়। কার ক্ষেত্রে এরকম হয় কমেন্টে বলে দাও তো। আমার ক্ষেত্রে ছোটোবেলায় এরকম হতো, আই উইল রাইট ডাউন দি ফোন নাম্বার ইন কেস আই ফরগেট, আই উইল রাইট ডাউন দি ফোন নাম্বার ইন কেস আই ফরগেট, এটাও আরেকটা উদাহরণ। আনলেস দিয়ে দেখো, আনলেস দিয়ে কি দেখবো, আনলেস দিয়ে দেখা যায় যে আনলেস মানে কি যদি না, ঠিক আছে, আনলেস মানে কি যদি না, একটি নেগেটিভ ওয়ার্ডের সাথে যুক্ত ক্লোজে নো বা নট ব্যবহার করতে পারবা না। আনলেস নিজেই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এর সাথে আবার নো বা নট, এই সেন্টেন্সে ক্লোজে কোনো নো বা নট থাকবে না, এবং ফিউচার টেন্সও ব্যবহার করা যাবে না। এই সেন্টেন্সগুলোতে ফিউচার টেন্সও ব্যবহার করা যাবে না, আনলেস যেখানে থাকবে মনে রাখতে হবে। কিন্তু কোনো সময়ের উল্লেখ থাকলে
অর্থের ধারাবাহিকতা বজায় রাখতে ফিউচার টেন্স ব্যবহার করা যায়। এখন আবার একটা কিন্তু আছে যে কোনো সময়ের উল্লেখ থাকে, যদি ওই সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে কোনো অর্থের ধারাবাহিকতা তোমাকে বুঝতে হবে যে অর্থের ধারাবাহিকতা বজায় রাখতে হচ্ছে, তাহলে তোমার হচ্ছে ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। যেরকম এই যে আনলেস চেক সাইন্ড ইট ইজ ইনভ্যালিড, এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করিনি না, এখানে কোনো ফিউচার টেন্স ব্যবহার করছি। ল ক্যান নেভার বি এনফোর্সড আনলেস ফিয়ার সাপোর্ট ইট। ওকে, এরপরে আরও কিছু বলছি, মুখে বলছি এখন, আর লিখবো না। অ্যাজ বা সো বা অ্যাজ, তো তুলনা বোঝাতে সাধারণত হ্যাঁ বোধক বাক্যে অ্যাজ ব্যবহার করা হয়। তুলনা বোঝাতে সাধারণত হ্যাঁ বোধক বাক্যে অ্যাজ ব্যবহার করা হয়, এবং না বোধক বাক্যে হচ্ছে সো অ্যাজ আসে। ঠিক আছে, কোথায় সো অ্যাজ বসায় আর কোথায় অ্যাজ বসায় এবার বোঝা গেছে। যেরকম যদি বলি তুহিন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রাহুল, তুহিন রাহুলের মতোই সুন্দর, তাহলে এটা হ্যাঁ বোধক বাক্য। ঠিক আছে, তারপরে যদি আবার বলি শি ইজ বিউটিফুল বাট শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার ব্রাদার, তার মানে সে বিউটিফুল কিন্তু তার ভাইয়ের অ্যাজ হার মাদার, তার মায়ের মতো না। সরি, অ্যাজ হার মাদার বললে সুন্দর হতো, ব্রাদার কেন বলবো না। শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার, তার মা বেশি সুন্দর, ঠিক আছে, সে নিজে না। সো বিউটিফুল, সো কিসের জন্য বসছে? সো বসছে হচ্ছে নাবোধক বাক্যে। নাবোধক বাক্য পাইছো, শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ মানে সো বিউটিফুল অ্যাজ হার মাদার। ওকে, অ্যাজ ইফ, এরপরে হচ্ছে অ্যাজ, তারপরে হচ্ছে অ্যাজ ইফ বা আরেকটা আছে না অ্যাজ দো, এরাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কনজাংশন। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে যেন এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেরকম যদি বলি দি ম্যান টক্স অ্যাজ ইফ হি নিউ মি, ঠিক আছে, টক্স অ্যাজ ইফ হি নিউ মি। দেখো টক্স এটা কিন্তু দি ম্যান টক্স এটা হচ্ছে অ্যাজ ইফ, আর ইফ হি নিউ মি এটা কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পূর্বে যদি আবার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশে কি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন যদি বলি শি লুকস অ্যাজ ইফ শি would had some bad news. Okay, কি she looks as if she would had some bad news. এখানেও কিন্তু অ্যাজ ইফ ব্যবহার করেছি। পূর্বের অংশে কি ছিল? পূর্বের অংশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট ছিল, আর পরের অংশে তাই বসাইছি she would had। ঠিক আছে, তাহলে কি এই পরেরটা কি পাস্ট পারফেক্ট টেন্স বসালাম। এরপরে দি সেম আরও কিছু আছে, এটাই লাস্ট দুইটা আরও আছে। দি সেম আরেকটা হচ্ছে দি সেম ডট অ্যাজ, মানে দি সেম আর অ্যাজ একই সেন্টেন্সে বসবে, বা শুধু দ্যাট। যেরকম বলা যায় দিস ইজ দি সেম বুক, দি সেম বসছে নাকি, দি সেম বুক মানে একই জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে সাদৃশ্য বোঝাতে কিন্তু দি সেম অ্যাজ বা দ্যাট ব্যবহার করা হয়। যেরকম বলি দিস ইজ দি, একটু আগে বললাম না, দিস ইজ দি সেম বুক অ্যাজ, তারপরে অ্যাজ বা দ্যাট বসবে, তার মানে হচ্ছে তুমি অ্যাজও বসাতে পারো বা দ্যাটও বসাতে পারো। ঠিক আছে, দ্যাট হি ওয়ান্টেড,
তারপরে আরও বলা যায় দিস ইজ দি দিস প্যান্ট ইজ দি সেম ইজ দি সেম ইজ দি সেম দ্যাট বা অ্যাজ বলা যায়, যে কোনো একটা বলবা দ্যাট বা অ্যাজ, দ্যাট আই ওয়ান্টেড টু বাই। ওকে, তাহলে আজকের মতো থাক, বাই।